প্রিয় ছাত্রছাত্রী, আজ আমরা এডুকেশন তথা শিক্ষাবিজ্ঞান বিষয়ের একটি গুরুত্বপূর্ণ এবং অন্যতম একটি ভিডিও আজকে আমরা আলোচনা করব। যে টপিকটি আমরা যেখানে যে সময়ে যেভাবে আমরা এডুকেশন সাবজেক্টের সঙ্গে যুক্ত হই, আমাদের কিন্তু এই টপিকটি পড়তেই হবে, ভালো করে জানতেই হবে এবং যে কোনো ধরনের পরীক্ষাতে এই টপিক থেকে প্রশ্ন আসবে এটা আমরা ধরে নিতেই পারি। কি একাদশ শ্রেণীতে সেমিস্টার 2 হোক বা ক্লাস 12 হোক, বা আমরা কলেজ বা মাস্টার ডিগ্রির ক্ষেত্রে বা বিএডের বা এমএড, বা আমরা যদি ধরতে পারি এসএসসি, এমএসসি, বা আমরা পিএসসিতে এডুকেশান সাবজেক্টের পরীক্ষা দিতে গেলে নেট সেট সমস্ত জায়গাতে কিন্তু এই টপিক আমাদেরকে ভালো করে জানতে হবে এবং পড়তে হবে। চলো আজকে আমরা এই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে কি স্কিনারের অপারেন্ট অনুবর্তন, যেটাকে আমরা বাংলা করলে স্কিনারের সক্রিয় অনুবর্তন। এই সম্পর্কে আমরা আজকে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। আমি এটুকু বলতে পারি, তোমাদের এত সুন্দরভাবে এই বিষয়বস্তুগুলো সাজানো রয়েছে, ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু বিষয়ে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। যারা জানো তারা বিষয়টি আরও পাকাপোক্তভাবে কনসেপ্ট তৈরি করে নিতে পারো। এবার যারা তোমরা সেমিস্টার 2তে একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে তাদের জন্য এই প্রশ্নটি একটু বড় আকারে আছে, কিন্তু আমি বলে দেবো কোন কোন অংশগুলো বাদ দিতে হবে, সেগুলো দিয়ে বাকি অংশটা তোমরা লিখলে 5 নম্বরের পরীক্ষায় প্রশ্নের জন্য যথাযথ উত্তর হবে। তাহলে আমরা আলোচনা করছি আজকে স্কিনারের অপারেন্ট থিওরিও, যেটাকে আমরা বলতে পারি স্কিনারের সক্রিয় অনুবর্তন। অর্থাৎ আমরা জানি যে আচরণবাদে আমরা প্রথমের দিকে দুটো তত্ত্ব, অর্থাৎ দুটো অনুবর্তন তত্ত্ব, যেটাকে আমরা বলছি প্রাচীন অনুবর্তন এবং সক্রিয় অনুবর্তন, বা যেটাকে আমরা বলছি স্কিনারের অপারেন্ট অনুবর্তন। প্রাচীন অনুবর্তন প্যাভলভের, সেই ভিডিও আমি আপলোড করেছি, তোমরা অনেকে দেখেছো। আজকে আমরা স্কিনারের সক্রিয় অনুবর্তন নিয়ে আলোচনা করব। দেখো, বিএফ স্কিনার অর্থাৎ মনস্তত্ত্বের ইতিহাসে অন্যতম প্রভাবশালী মনোবিজ্ঞানী। আচরণবাদ মনস্তাত্ত্বিক ধারার একটি গুরুত্বপূর্ণ শাখা। মানুষের প্রাণীর আচরণ বিশ্লেষণের উপর ভিত্তি করে বারহাস ফ্রেডরিক স্কিনার অর্থাৎ বিএফ স্কিনারের পুরো নাম, সেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। 1930-এর দশকে তাঁর অপারেন্ট কন্ডিশনিং এই তত্ত্ব তিনি উপস্থাপন করেন। অর্থাৎ প্রকৃতপক্ষে যদি আমি দেখি বা আমরা যদি দেখি যে 1930 খ্রিস্টাব্দে বিএফ স্কিনার তিনি যখন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক শ্রেণীর ছাত্র ছিলেন, তখন কিন্তু তিনি ন্যাশনাল একাডেমি অফ সায়েন্স এই পত্রিকাতে তিনি কিন্তু একটা শিরোনাম ছিল দ্য কনসেপ্ট অফ দ্য রিল্যাক্স ইন দ্য ডেসক্রিপশন অফ দ্য বিহেভিয়ার। এই নামে তিনি একটা প্রবন্ধ প্রকাশ করেছিলেন। এই প্রবন্ধেতেই তিনি কিন্তু প্রকৃতপক্ষে অপারেন্ট কন্ডিশনিং বা সক্রিয় অনুবর্তন সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তিনি আমাদের সামনে উপস্থাপন করেন। বলছি, এই তত্ত্ব মানুষের এবং প্রাণীর আচরণ কীভাবে পরিবেশ এবং তার পরিণতির মাধ্যমে প্রভাবিত হয় তা বিশেষভাবে দেখানো হয়েছে। অর্থাৎ এই তত্ত্বের মাধ্যমে আমরা দেখব যে প্রাণীর আচরণ কীভাবে পরিবেশ এবং তার পরিণতির মাধ্যমে প্রভাবিত হয়, সেই সমস্ত বিষয় সম্পর্কে বিশদভাবে আলোচনা করা হয়েছে। স্কিনার এই তত্ত্ব আধুনিক শিক্ষা, আচরণ পরিচালনা, মনস্তাত্ত্বিক চিকিৎসার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবার আমরা প্রথমেই দেখে নেব যে আচরণ অর্থাৎ অপারেন্ট অনুবর্তন কাকে বলে, তার সংজ্ঞাটা আমরা এবার একটু দেখে নেব। দেখো, অপারেন্ট অনুবর্তন হলো শিক্ষণের এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো নির্দিষ্ট আচরণ পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং ফলাফলের ভিত্তিতে সেই আচরণ পুনরায় সংঘটিত হওয়ার সম্ভাবনা বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ কি বলছে এটা কোনো নির্দিষ্ট একটা আচরণ, সেই আচরণ কী হয় না, পরিবেশের সঙ্গে যখন সংযোগ স্থাপন হচ্ছে সেই আচরণ তখন নির্দিষ্ট কোনো আচরণ পরিবেশের সঙ্গে সংযোগ স্থাপনের ফলেই তৈরি হয়, এবং এই যে ফলাফল যেটি পাচ্ছে যে প্রাণী বা কী বলা যেতে পারে মানুষ যখন যেটা পাচ্ছে, সেই ফলাফলের উপর ভিত্তি করে সেই আচরণটা পুনরায় সংগঠিত হওয়ার সম্ভাবনা কখনো বাড়ছে বা কখনো সম্ভাবনা কমছে। তো এই দুটি বিষয়কে দিয়েই আমরা অনুবর্তন আমরা ব্যাখ্যা করে থাকি। বলছে, স্কিনার এই ধারণার উপর ভিত্তি করে দেখান যে মানুষের বা প্রাণীর আচরণ পরিবেশের উপাদানের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে পরিবর্তিত। অর্থাৎ কি না, যখন কোনো প্রাণী বা মানুষ যখন পরিবেশের মধ্যে আসছে, তিনি যখন পরিবেশের বিভিন্ন উপাদানের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া করছে, তখন কিন্তু তার মাধ্যমে তার প্রতিক্রিয়ার ধরন, আচরণের ধরন কিন্তু পরিবর্তিত হচ্ছে। এবার আমরা দেখব স্কিনার বক্স। দেখো, স্কিনারের পরীক্ষা সম্পর্কে আমরা এবার একটু দেখে নেব। দেখো, পরীক্ষাটি বইতে বা বিভিন্ন জায়গাতে তোমরা অনেক বড় করে পাবে, কিন্তু আমি এখানে সংক্ষেপে তোমাদের সামনে পরীক্ষাটি উপস্থাপন করছি, একটু ভালো করে দেখে নাও। প্রথমে আমরা যেটা দেখব স্কিনার বক্স। দেখো, স্কিনার কিন্তু এই যে অপারেন্ট কন্ডিশনিং পরীক্ষা করার জন্য তিনি নিজস্ব একটি বক্স আবিষ্কার করেছিলেন, যার স্কিনারের নাম অনুসারে আমরা সেই বক্সের নামকরণ করছি স্কিনার বক্স। এই স্কিনার বক্সের কিছু গঠনগত কিছু বিশেষত্ব ছিল, সেটা আমরা এবার একটু দেখব। স্কিনার বক্স সাধারণত একটি ছোট বাক্সের কাঠের বাক্স ছিল, যার ভেতরে প্রাণী থাকতে পারত। বাক্সের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ উপকরণ ছিল। কী কী উপকরণ? দেখো, এক হচ্ছে কি প্রতিক্রিয়ার যন্ত্র, যেটাকে আমরা বলছি রেসপন্স মেকানিজম। অর্থাৎ এখানে একটি বোতাম বা লিভার ছিল, যাতে প্রাণী চাপ দিলে কী হবে, প্রতিক্রিয়া
প্রতিক্রিয়া পাওয়া যেত, অর্থাৎ কি তার মধ্যে একটা রেসপন্স তৈরি হতো। রিইনফোর্সমেন্ট সিস্টেম বলছে যেখানে যেমন খাদ্য যা ইঁদুর প্রাপ্তি হিসাবে পেত, অর্থাৎ কি না সেই বোতামে চাপ দিলে তার প্রতিক্রিয়া করলে সেখান থেকে সে একটা রেসপন্স রিইনফোর্সমেন্ট পেত, অর্থাৎ সেখানে খাদ্য আসতো যেটা তার প্রাপ্তি, অর্থাৎ যে খাদ্যের জন্য প্রাণী এমন ধরনের আচরণ করে বেড়াতো। এবার আমরা কি দেখছি অবজারভেশন উইন্ডোজ, সেখানে কি না যেখান থেকে গবেষকরা প্রাণীর আচরণ পর্যবেক্ষণ করতে পারতেন, অর্থাৎ কি না এই বিষয়গুলো কিন্তু আমরা স্কিনার বক্সের মধ্যে দেখতে পাচ্ছি, যে বক্সের মধ্যে একটি রেসপন্স মেকানিজম অর্থাৎ প্রতিক্রিয়া যন্ত্র ছিল, যেখানে প্রাণীকে যখন ওই বক্সের মধ্যে প্রবেশ করানো হতো তখন সে বোতাম বা লিভারে চাপ দিত। দ্বিতীয়ত কি রিইনফোর্সমেন্ট সিস্টেম, যেখানে চাপ দেওয়ার ফলে তার প্রতিক্রিয়া স্বরূপ সেখানে সে ফল পেত কি খাদ্য, যেটা তার প্রাপ্তি হিসাবে সে পেত। এবং অবজারভেশন উইন্ডোজ, সেখানে গবেষকরা এই যে প্রাণীর বক্সের মধ্যে যে আচরণ করছে সে আচরণ পর্যবেক্ষণ করার একটা সুযোগ থাকতো। এবার দেখো ইঁদুরের পরীক্ষার পদ্ধতি কেমন ছিল দেখো। তাহলে কি স্কিনার একটি ক্ষুধার্ত ইঁদুরকে স্কিনার বক্সে প্রবেশ করিয়ে দেন। ইঁদুরটি বাক্সে অস্বস্তির সঙ্গে ঘোরাফেরা করতে থাকে এবং অচেতনভাবে সে লিভারের উপর চাপ দেয়। তৃতীয় পর্যায়ে ফলস্বরূপ খাদ্যবস্তু ট্রেতে এলে ইঁদুরটি তা প্রত্যক্ষ করতে ব্যর্থ হয়। ইঁদুরটি 2-3 বার খাদ্যবস্তু গ্রহণে ব্যর্থ হয়, চতুর্থবার খাদ্যবস্তু প্রত্যক্ষ করে এবং খাদ্য গ্রহণে সক্ষম হয়। ইঁদুরটি বারবার পুনরাবৃত্তির ফলে ইঁদুরটি লিভারের উপর চাপ দিয়ে আবার খাদ্য আয়ত্তের কৌশল অর্জন করে নতুন আচরণ আয়ত্ত হয়েছে। তাহলে এই হচ্ছে কি সংক্ষিপ্ত একটি পরীক্ষা, কতগুলো 5টি পয়েন্টের মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার ফলাফল এবং উপসংহার কি, অর্থাৎ এই যে পরীক্ষা হলো এই পরীক্ষার সিদ্ধান্তে তিনি কি পৌঁছলেন বা কি দেখলেন। তাহলে স্কিনার তার পরীক্ষায় দেখতে পেয়েছিলেন যে যখন কোনো আচরণের সাথে ইতিবাচক উদ্দীপক সংযুক্ত থাকে তখন সে আচরণ পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। উদাহরণস্বরূপ ইঁদুর খাবারের জন্য সঠিকভাবে বোতাম বা লিভারে চাপতে শুরু করেছিল কারণ সে জানতো যে এতে তার প্রয়োজনীয় খাদ্য মিলবে। অর্থাৎ এই ছিল গিয়ে স্কিনারের পরীক্ষা। এবার আমরা দেখব বাকি যে অংশগুলো রয়েছে সেগুলো আমরা এবার একটু দেখব। দেখো অপারেন্ট এবং রেসপন্স আচরণের মধ্যে কি পার্থক্য রয়েছে। বলছে স্কিনার 1938 খ্রিস্টাব্দে 2 ধরনের আচরণের মধ্যে পার্থক্য তুলে ধরেন, অর্থাৎ কি এখানে আমরা দুটো আচরণের কথা বলছি, অপারেন্ট এবং রেসপন্ডেন্ট। তাহলে বলছে রেসপন্ডেন্ট বিহেভিয়ার আমরা কি বলছি, একটি স্বাভাবিক প্রতিক্রিয়া যা কোনো নির্দিষ্ট উদ্দীপকের ফলে ঘটে, অর্থাৎ এমন একটি প্রতিক্রিয়া যেখানে উদ্দীপক নির্দিষ্ট, যেমন কি না লেবুর কথা ভাবলেই মুখে জল আসে, অর্থাৎ এই যে লেবু একটি নির্দিষ্ট উদ্দীপক তার কথা ভাবলেই মুখে কিন্তু জল আসছে। এবার কি অপারেন্ট বিহেভিয়ার বলছে এটি এমন একটি আচরণ যা পরিবেশের উপর সক্রিয়ভাবে প্রভাব ফেলে এবং ফলাফল বা প্রত্যাশামূলক উদ্দীপকের উপর নির্ভর করে পরিবর্তিত হয়। তাহলে আমরা কীভাবে দেখতে পাচ্ছি ফলাফল বা প্রত্যাশা উদ্দীপকের উপর নির্ভর করে পরিবর্তিত হচ্ছে। যেমন কেমনভাবে বলছে কোনো শিশু ভালো করে পড়াশোনা করলে তাকে পুরস্কৃত করা হয় হয়েছে। তাহলে এই 2 ধরনের আচরণের মধ্যে তিনি কিন্তু পার্থক্য তুলে ধরেন। এবার এই 2 আচরণের পরে স্কিনার কিন্তু 2 প্রকার অনুবর্তন কৌশলের কিন্তু উল্লেখ করেছেন। কি এক এস টাইপ, 2 আর টাইপ। তাহলে এটা আমাদেরকে ভালো করে জানতে হবে। এস টাইপ মানে স্টিমুলাস, আর টাইপ মানে হচ্ছে রেসপন্স। আর টাইপ এবং এস টাইপ এই দুটি অনুবর্তন সম্পর্কে আমরা একটু দেখে নেব। দেখো এস টাইপ অনুবর্তন বা কন্ডিশনিং কি বলছে, যে জাতীয় অনুবর্তনে যে কোনো বস্তুধর্মী উদ্দীপকের পরিপ্রেক্ষিতে নতুন প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে বলে এস টাইপ অনুবর্তন। এখানে এস হলো স্টিমুলাস, প্যাভলোভীয় অনুবর্তন এই জাতীয় অনুবর্তন হয়েছে। আর টাইপ অনুবর্তন না, যে জাতীয় অনুবর্তনে কোনো নির্দিষ্ট উদ্দীপকের পরিপ্রেক্ষিতে ঘটে না, আচরণকারীর উদ্দীপক বিষয়ে পূর্ব ধারণা থাকে না, প্রত্যাশামূলক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে ঘটে তাকে বলে আর টাইপ কন্ডিশনিং। স্কিনার এই অপারেন্টের নাম দেয় আর টাইপ কন্ডিশনিং বা অনুবর্তন। তাহলে আমরা দুটো অনুবর্তনের কথা জানতে পারছি, এস টাইপ এবং আর টাইপ। এস টাইপ অনুবর্তন তাহলে আমরা কাকে বলছি, যে জাতীয় অনুবর্তনের ক্ষেত্রে আমরা দেখব যে বস্তুধর্মী উদ্দীপকের পরিপ্রেক্ষিতে নতুন কি হচ্ছে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। আর আর টাইপের ক্ষেত্রে এখানে উদ্দীপক নির্দিষ্ট নয়, আচরণকারী তার উদ্দীপক বিষয়ে পূর্ব কোনো ধারণাও থাকে না, প্রত্যাশামূলক উদ্দীপকের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে ঘটে থাকে। এটাকে বলা হচ্ছে কি আর টাইপ হয়েছে। সহজভাবে মনে রাখতে হবে এস মানে স্টিমুলাস, আর মানে রেসপন্স, অর্থাৎ স্টিমুলাস উদ্দীপক কেন্দ্রিক প্যাভলোভীয় অনুবর্তন, আর টাইপ রেসপন্স এটা কিন্তু স্কিনারীয় অনুবর্তন হয়েছে। এবার আমরা দেখব শিখন প্রক্রিয়া। দেখো স্কিনারের মতে অপারেন্ট কন্ডিশনিংয়ে শেখার একটি প্রক্রিয়া যেখানে একটি নির্দিষ্ট আচরণকে প্রভাবিত করার জন্য শক্তিদায়ক উদ্দীপক এবং শাস্তি ব্যবহার করা হয়। দেখো এই শক্তিদায়ক উদ্দীপক কি না, এক কথায় আমরা বলতে পারি যে উদ্দীপক ব্যবহার করলে প্রাণীর আচরণ করার ক্ষমতা কখনো বাড়িয়ে দেয়, কখনো আমরা হ্রাস পেতে পারে, সেই রকম ধরনের বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি। বাড়িয়ে দেবে আর আচরণকে, যদি আমরা উদ্দীপককে আমরা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করি, কোনো ক্ষেত্রে আমরা উদ্দীপককে যোগ করতে পারি, কোনো ক্ষেত্রে উদ্দীপককে আমরা মাইনাস করতে পারি।
এই যোগ এবং বিয়োগের ফলে আমাদের আচরণ করার সম্ভাবনাকে আমরা বৃদ্ধি করতে পারি। কেমনভাবে দেখো, বলছে শক্তিদায়ক উদ্দীপক আচরণকে বাড়িয়ে তুলতে সাহায্য করে। এটি 2 ধরনের হতে পারে। 1 নম্বর হচ্ছে পজিটিভ রিইনফোর্সমেন্ট, যেটাকে আমরা বলছি কোনো ভালো আচরণের জন্য পুরস্কার দেওয়া এবং সেই আচরণকে পুনরাবৃত্তি করতে উৎসাহিত করা। অর্থাৎ কি না, এখানে আমরা উদ্দীপককে যুক্ত করছি। আবার কি নেগেটিভ রিইনফোর্সমেন্ট কি বলছে, অপ্রীতিকর কিছু সরিয়ে নিলে ভালো আচরণকে উৎসাহিত করা যায়। অর্থাৎ কি না, ধরো দেখা গেল হচ্ছে বাড়িতে কোনো শিশু পড়াশোনা করছে, বাড়ির বয়স্ক মানুষরা খুব উচ্চস্বরে টিভি চালিয়ে টিভি দেখছে, তাহলে ফলস্বরূপ এই টিভি দেখার জন্য উচ্চ সাউন্ড এটা কিন্তু তার পড়াশোনাতে ক্ষতি করছে। আমরা যদি টিভি বন্ধ করে দিই তার পড়াশোনার কিন্তু মাত্রা বেড়ে যাবে। বা বাড়ির মধ্যে কোনো অশান্তির পরিবেশ তৈরি হলে পড়াশোনার হার কিন্তু বা পড়াশোনার গতি কমে যাচ্ছে বা খারাপ হচ্ছে, সেখানে যদি আমরা অশান্তিকে দূর করে দিতে পারি তাহলে পড়াশোনা কিন্তু অটোমেটিক ভালো হবে। অর্থাৎ এক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে, উদ্দীপককে ওই নির্দিষ্ট জায়গা থেকে সরিয়ে নিতে হবে, অপ্রীতিকর কিছু সরিয়ে নিতে হবে। হয়েছে। এরপরে আমরা 2 নম্বর কি, শাস্তি। বলছে শাস্তি একটি আচরণ কমাতে সাহায্য করে। এটি 2 ধরনের হতে পারে, পজিটিভ পানিশমেন্ট আর নেগেটিভ পানিশমেন্ট। বলছে খারাপ আচরণের জন্য শাস্তি প্রদান আর কোনো ভালো সুযোগ বা বস্তু কেড়ে নেওয়া। হয়েছে। যদিও বর্তমানে আমরা শিক্ষাক্ষেত্রে দেখি শাস্তি বিষয়টাকে একটু আমরা আলাদাভাবে দেখা হচ্ছে। এরপরে 3 নম্বর একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট শেপিং রয়েছে। শেপিংটা কি দেখো, বলছে শেপিং একটি পদ্ধতি যেখানে ক্রমান্বয়ে সঠিক আচরণ শেখানোর জন্য একটি শক্তিদায়ক উদ্দীপক ব্যবহার করা হয়। ছোট ছোট পদক্ষেপে কাঙ্ক্ষিত আচরণ অর্জন করা হয়। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি একটি শিশুকে সাইকেল চালানো শেখানোর সময় প্রথমে ব্যালেন্স রাখতে শেখানো, তারপরে প্যাডেল ঘোরানোর প্রশিক্ষণ দেওয়া হয়। অর্থাৎ কি না, কোনো কিছু বিষয়কে আমরা কি করি, ছোট ছোট অংশে আমরা ভাগ করে নিই, একে আমরা কি করি, একটি আকৃতি দেওয়া হয়। তাহলে এর ফলে কি হয়, কোনো কিছু জটিল বিষয় যখন আমরা স্টেপে স্টেপে বা ধাপে ধাপে শিশুকে আমরা শেখাবো, তখন কিন্তু শিশু খুব সহজেই ওই জটিল বিষয়টি কিন্তু শিখতে পারবে। হয়েছে। এরপরে আমরা বাকি অংশ দেখব। দেখো, এরপরে আমরা এই অপারেন্ট কন্ডিশনিংয়ের কিছু সাংগঠনিক গ্রুপ আমরা দেখে নেব। দেখো, অনির্দিষ্ট উদ্দীপক, যেটাকে আমরা S1 বলছি, খাদ্যের প্রত্যাশা, অর্থাৎ যখনই স্কিনার বক্সের মধ্যে প্রাণীটিকে ঢোকানো হলো তখন কিন্তু সে খাদ্যের প্রত্যাশার জন্য সে কিন্তু সর্বদাই চেষ্টা করবে। অর্থাৎ এখানে উদ্দীপক অনির্দিষ্ট, কোনো উদ্দীপক নির্দিষ্ট নয়। এরপর সে প্রতিক্রিয়া করছে কি, R1 অর্থাৎ লিভারে বা বোতামে চাপ দিচ্ছে। এরপর উদ্দীপক 2 অর্থাৎ আমরা যেটাকে বলতে পারি স্টিমুলাস 2, খাদ্যবস্তু সে পেয়ে যাচ্ছে এবং প্রতিক্রিয়া কী দেখাচ্ছে, খাদ্য গ্রহণ করছে। অর্থাৎ এই যে অনুবর্তনের সাংগঠনিক রূপটা আমরা দেখলাম, যে খাদ্যের প্রত্যাশা, লিভারের চাপ, খাদ্যবস্তু প্রাপ্তি এবং খাদ্য গ্রহণ, তাহলে এই যে প্রক্রিয়াটা এটাই কিন্তু স্কিনারের অনুবর্তনের একটি সাংগঠনিক কাঠামো। এরপরে আমরা দেখব শিখনের সময়সূচি, শিডিউল অফ রিইনফোর্সমেন্ট। হয়েছে। দেখো, অপারেন্ট অনুবর্তনের প্রতিক্রিয়াগুলি নির্দিষ্ট কতগুলো সময়সূচি ব্যবহার করেছে। স্কিনার এই সময়সূচিকে 4টি ভাগে ভাগ করেছেন। কেমন কেমন বিষয়গুলো একটু দেখে দাও। বলছে নিরবিচ্ছিন্ন প্রশংসা, যেটাকে আমরা বলতে পারি কন্টিনিউয়াস রিইনফোর্সমেন্ট। অর্থাৎ কি না, প্রতিবার আচরণের পর প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে। অর্থাৎ প্রতিবার সঠিক উত্তর দিলে শিক্ষার্থীকে পুরস্কৃত দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেকটি প্রশ্ন যখনই সঠিক উত্তর দেওয়া হবে তখনই তাকে একটি করে পুরস্কার দেওয়া হবে। তাহলে এগুলো করে আমরা কি করতে পারি না, শিক্ষণের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের শিক্ষণের হারকে বা মাত্রা আমরা বৃদ্ধি করতে পারি। এবার স্থির অনুপাত সময়সূচি, নির্দিষ্ট সংখ্যক আচরণের পর প্রতিক্রিয়া দেওয়া হয়। অর্থাৎ উদাহরণস্বরূপ কি, 5 বার কাজ করলে পুরস্কার। অর্থাৎ কি না, 3 বার করলে আমরা পরপর দেখা গেল হয়তো 3 বার কোনো কাজ করলে তারপর একটি করে পুরস্কার, 3 বার সঠিক করলে একটি করে পুরস্কার, এরকমভাবে দেওয়া হবে। এবার পরিবর্তনশীল অনুপাত সময়সূচি, ভ্যারিয়েবল রেশিও শিডিউল, বলছে অনির্ধারিত সংখ্যক আচরণের পর প্রতিক্রিয়া দেওয়া হয়, যেমন লটারি জেতার সম্ভাবনা, যেখানে অনির্ধারিত সংখ্যক মানে যেখানে কোনো সময়সূচি আগে থেকে নির্ধারণ করা নেই। এরপর কি, পরিবর্তনশীল সময়সূচি, বলছে অনির্ধারিত সময়ের পরে প্রতিক্রিয়া দেওয়া হবে। মাছ ধরার সময় কখন মাছ ধরা পড়বে তা আমাদের কিন্তু জানা থাকে না। হয়েছে। এই রকমভাবে নির্দিষ্ট সময় আর নির্দিষ্ট সংখ্যক এর উপর ভিত্তি করে তিনি কিন্তু এগুলোকে ভাগ করেছেন। তাহলে এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এরপরে আমরা সবশেষ দেখে নেব শিক্ষাক্ষেত্রে স্কিনারের তত্ত্বের কী প্রয়োগ রয়েছে। প্রথমে আমরা বিভক্ত শিক্ষণ, যেটাকে আমরা ইংরেজিতে বলি প্রোগ্রাম লার্নিং। বলছে স্কিনারের তত্ত্বের ভিত্তিতে শিক্ষার বিষয়বস্তুকে আমরা যদি ছোটো ছোটো ভাগে ভাগ করে নিতে পারি এবং প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করলে শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়, এটি শিক্ষার্থীদের জটিল বিষয় শিখতে সাহায্য করে। অর্থাৎ দেখো, প্রোগ্রাম লার্নিং, প্রোগ্রাম ইনস্ট্রাকশন স্কিনারের মানে কি বলা যেতে পারে সবথেকে শিক্ষাক্ষেত্রে একবারে উল্লেখযোগ্য অবদান আমরা বলতে পারি। এর মাধ্যমে আমরা কি না, কোনো জটিল বিষয়কে শিক্ষার্থীকে যখন আমরা শেখাতে যাচ্ছি তখন যদি আমরা এগুলোকে বিভিন্ন রকমভাবে পাটে পাটে ভাগ করে নেই তাহলে কি হয়, শিক্ষার্থীকে আমরা শেখাতে, এক সেকেন্ড একটু ঠিক করে নিচ্ছি, শিক্ষার্থীকে আমাদেরকে শেখাতে তখন অনেকটা কি হয়, সুবিধা হয়। তো এই ক্ষেত্রে আমরা এইভাবে আবার একে আমরা ভাগ করতে পারি।
এইভাবে আমরা কি করতে পারি, কোনো জটিল বিষয়কে বিভিন্ন অংশে টুকরো টুকরো অংশে আমরা ভাগ করে নিতে পারি। এই টুকরো টুকরো অংশে ভাগ করে নিলে শিক্ষার্থীকে জটিল বিষয় শেখানো কিন্তু আমাদের ক্ষেত্রে খুব সহজ হয়ে যায়। যেমন ধরো একটি উদাহরণ দিচ্ছি, ধরো আমরা ছোটোবেলাতে আমরা যখন ইতিহাসের বিভিন্ন রকমের বড় বড় প্রশ্নগুলো মুখস্থ করতাম, অর্থাৎ মুখস্থ বিদ্যার উপর নির্ভর করে যখন আমরা ইতিহাস পড়তাম, তখন কিন্তু আমরা একসঙ্গে পুরোটা পড়ে মুখস্থ করতাম না। আমরা কি না, ধরো 10 লাইনের একটা উত্তর আছে, আমরা প্রথমে 3 লাইন মুখস্থ করতাম, তারপর 3 লাইন, তারপর ধরো 4 লাইন, এইভাবে আমরা 3 3 4 এইভাবে মুখস্থ করতে করতে তারপরে সর্বশেষ আমরা পুরোটা মুখস্থ করার চেষ্টা করতাম। তাহলে এইভাবে সমগ্রটাকে যদি একসঙ্গে আমরা না পড়ে অংশে অংশে ভাগ করে নিয়ে মুখস্থ বা সেই বিষয়টিকে বোঝার চেষ্টা করি বা শিক্ষার্থীকে বোঝানোর চেষ্টা করি, তাহলে কিন্তু অনেক জটিল বিষয়কে কিন্তু খুব সহজেই আমরা শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে এবং শেখাতে পারবো। এবার দেখো বায়োফিডব্যাক, এটা নতুন শব্দ তোমরা পেলে। স্কিনার তত্ত্বে বায়োফিডব্যাক প্রযুক্তির উপর ভিত্তি স্থাপন, যেখানে মানুষ নিজের দেহের কার্যকলাপ নিয়ন্ত্রণ করতে পারে, যেমন হৃদস্পন্দন বা রক্তচাপ। অর্থাৎ এর মাধ্যমে আমরা কি করতে পারি, শিক্ষাক্ষেত্রে এই বিষয়টিকে আমরা কিন্তু কাজে লাগাতে পারি এবং ক্লাসরুমে ইতিবাচক পরিবেশ সৃষ্টি। দেখো, শিক্ষকরা শিক্ষার্থীদের ইতিবাচক আচরণকে পুরস্কৃত করার জন্য উৎসাহপূর্ণ শিক্ষণ পরিবেশ তৈরি করতে পারেন। উদাহরণস্বরূপ সঠিক উত্তরের জন্য শিক্ষার্থীদের প্রশংসা বা স্টিকার দেওয়া, অর্থাৎ তারা কোনো প্রশ্নের সঠিক উত্তর দিলে তাদেরকে প্রশংসা করা হবে, বা সুন্দর করেছো, খুব ভালো করেছো, বা তাদেরকে স্টিকার দেওয়া হবে। এবং কি অনলাইন শিক্ষার ক্ষেত্র, দেখো স্কিনারের ধারণা অনুযায়ী আজকের দিনে অনলাইন শেখায় গেমিফিকেশান। দেখো গেমিফিকেশান এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটা 1 সেপ্টেম্বর 1939 এটা আমাদের সামনে প্রথম এসেছিল। তো তারপর থেকে আজকের দিন পর্যন্ত 2024-25 দিকে দাঁড়িয়ে আমরা দেখতে পারি এর আরও বিস্তার ঘটেছে এবং এর পরিসর অনেক বেড়ে গিয়েছে। যে আমরা জানি বিভিন্ন অডিও ভিডিও বা বিভিন্ন রকমের ধরনের বিষয়বস্তুকে আমরা খেলার ছলে শিক্ষার্থীদের সামনে কীভাবে উপস্থাপন আমরা করছি। রিইনফোর্সমেন্ট পদ্ধতি, অর্থাৎ কোনো কিছু বিষয়ে শিক্ষার্থীরা সঠিক উত্তর দিলে তাদেরকে আমরা উৎসাহের মাত্রা বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের আমরা তাদেরকে পুরস্কার বা প্রশংসা করতে পারি। এবং ধাপে ধাপে অগ্রগতি মূল্যায়ন বা প্রোগ্রেস ট্র্যাকিং, যেটা বলতে পারি আমরা, যে অন্তর্বর্তী মূল্যায়ন বা বিভিন্ন ক্ষেত্রে স্টেপে স্টেপে আমরা মূল্যায়ন করতে পারি। যে আমরা বললাম যে প্রত্যেকটা স্তরে আমরা কি করতে পারি, এই যে মূল্যায়ন আমরা করতে পারি। হয়েছে, এরপরে আমরা পরের পয়েন্টগুলো দেখব। দেখো এবারে হচ্ছে গিয়ে সমালোচনা। দেখো স্কিনারের তত্ত্ব যেভাবে আমাদের শিক্ষাক্ষেত্রে প্রভাবিত করেছে, কিন্তু সমালোচনাও কোনো অংশে কম নয়। বলছি যদিও স্কিনারের তত্ত্ব, তাহলে সমালোচনা কী কী না, আবেগ মস্তিষ্কের ভূমিকা অবহেলা, অর্থাৎ স্কিনার কেবলমাত্র বাহ্যিক আচরণকে গুরুত্ব দিয়েছে, কিন্তু আভ্যন্তরীণ যে মানসিক প্রক্রিয়া, চিন্তা, আবেগ, উদ্দীপনা এই সম্পর্কে কিন্তু আলোচনা করেননি, খুব কমই আলোচনা করেছে। মানুষের জটিল আচরণ, বলছে মানুষের আচরণ প্রাণীদের তুলনায় অনেক বেশি জটিল এবং রিইনফোর্সমেন্ট বা শাস্তির মাধ্যমে সব কিছু বোঝানো সম্ভব নয়। এবং কি তিনি সৃজনশীলতা এবং স্বাধীন চিন্তার প্রতি অবহেলা, বলছে এই তত্ত্বে সৃজনশীলতা, কল্পনা, ব্যক্তির স্বাধীন চিন্তা সম্পর্কে খুব বেশি আলোচনা করা হয়নি। হয়েছে, এবং আমরা উপসংহারে আমরা কি দেখতে, স্কিনার এই তত্ত্বটি শিক্ষার ক্ষেত্রে আধুনিক পদ্ধতি, মনোবিজ্ঞান, আচরণের সংশোধনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পালন করে। যদিও কিছু সীমাবদ্ধতা রয়েছে, তবে শিক্ষণের মৌলিক নীতির মধ্যে বোঝার জন্য শক্তিশালী কাঠামো প্রদান করে। অপারেন্ট কন্ডিশনিং শিক্ষার্থী এবং শিক্ষক উভয়ের জন্য কার্যকরী কৌশল হতে পারে, যা শিক্ষণের ফলাফলকে ইতিবাচক প্রভাবিত করতে পারে। তাহলে এই ছিল গিয়ে স্কিনারের সক্রিয় অনুবর্তন তত্ত্ব। অনেকগুলি বিষয় আমি তোমাদের সামনে তুলে ধরলাম। এবার যারা তোমরা সেমিস্টার 2তে পরীক্ষা দেবে, তারা কতটা অংশ লিখবে, তারা তো অবশ্যই কি করবে, উপসংহারটা লিখতে হবে এবং এর সঙ্গে তোমরা সমালোচনাটা নাও দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু শিক্ষাক্ষেত্রে তোমাদের এই ভূমিকাটি লিখতে হবে। এই অংশটা আমাদেরকে শিক্ষাক্ষেত্রে ভূমিকা, এবং পরে এই অংশটা তোমরা বাদ দিয়ে দিতে পারো, কিন্তু কাঠামো তোমাদেরকে উল্লেখ করতে হবে, এই অংশটা বাদ দিয়ে দাও, এটা তোমরা অবশ্যই লিখবে। আর যে অংশ আমাদের অপারেন্ট রেসপন্স, এই অংশগুলো তোমরা একটু থাকবে, কিন্তু এই শিক্ষণের প্রক্রিয়াটা এটাও তোমাদের থাকবে। বাকি যে অংশটা আমাদের রয়েছে এই অংশগুলোও কিন্তু আমাদেরকে দিতে হবে। অর্থাৎ এটি তোমরা খাতায় তুলে ভালো করে বিষয়টি বোঝার চেষ্টা করো, ভালো করে বিষয়টিকে নিয়ে একটু ভাবনা চিন্তা করো, কারণ এই বিষয়টি পরবর্তীকালে সমস্ত ধরনের ক্ষেত্রে তোমাদের কিন্তু কাজে লাগবে। সেটা বিভিন্ন ক্ষেত্রে কম্পিটিটিভ পরীক্ষা হোক, বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউশনে তোমরা ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি নাও, যেখানেই যাই কিছু নাও না কেন, বা পরীক্ষার জন্য, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি যথেষ্ট গুরুত্বপূর্ণ। আশা করি আমি তোমাদের বিষয়টি বোঝাতে পেরেছি। ভালো থেকো, খুব ভালো করে পড়তে থাকো। পরবর্তীকালে নতুন একটি ভিডিও আমি তোমাদের সামনে উপস্থাপন করব।